না না না, আমি তোমাদের এই প্রস্তাবে মন থেকে সায় দিতে পারছি না। দেখো, ছেলেটিকে তোমরা বাড়িতে নিয়ে এসেছো, সে আছে, থাকছে, খাচ্ছে দাচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু এই যে পরের কথা যেগুলি বললে না, সেইগুলি হচ্ছে বাড়াবাড়ি, আর বাড়াবাড়ি আমি একদম পছন্দ করি না। মা মা আমি বলছি কি, কিন্তু তুমি তো আমাদের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের সব চেনো। হ্যাঁ, তুমি তাদের নেমন্তন্ন করবে, তারা বাড়িতে আসবে, খাবে দাবে, ছেলেটার সঙ্গে পরিচয় করবে, আর চৌকাঠটা ডিঙিয়ে গিয়েই তার নামে নিন্দা করবে। সেইটা আমি মানতে পারছি না। শোনো মা, শোনো, আমরা এমন কিছু করব না যাতে কোনো বাড়াবাড়ি হয়। এটা জাস্ট একটা ফ্যামিলি গেট টুগেদার বলতে পারো। এই মানে ধরো লোকজন এলো, একটু খাওয়া দাওয়া করলো, সবাই মিলে একটু আনন্দ হইল, এইটুকু, এর থেকে বেশি কিচ্ছু হবে না। আমি তোমায় কথা দিচ্ছি। ব্যাস এইটুকুই আমাদের ছেলের জন্য। মা আমরা এইটুকু তো করতে পারি। হ্যাঁ, করতে তো পারো, আরো অনেক কিছুই করতে পারো, কিন্তু ব্যাপারটা কি জানো, তোমার ওই ছেলে ছেলে করে আদিক্ষেতাটা আমার পছন্দ হচ্ছে না। আচ্ছা মা, বারবার তুমি এরকম দময়ন্তীর কথা কেন বলছো? ওকে তো রোহন বলে আমিও অ্যাকসেপ্ট করে ফেলেছি, আর আমার তো মনে হয় না যে আমি কোনো ভুল করেছি। দেখি, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না। আমার ঠাকুর শয়ন দেওয়ার সময় হয়েছে, আমি এখন যাচ্ছি। কি মুশকিল, অনুষ্ঠানটা কি করব সেটা তো বলে যাও। সে আর আমি কি বলবো? একবার যখন তোমরা সেটা ঠিক করেছো, আর কি ছাড়বে? করো, একটাই কথা খালি বলবো, যেন লোক হাসিও। ব্যাস। মা, বলো। বলছি যে বর্দা আর বর্দির যখন ইচ্ছে রোহনের সঙ্গে সবার আলাপ করিয়ে দেওয়া, তখন ওদের ইচ্ছেটাকে বাধা দেওয়া উচিত না। কোন নতুন কথাটা বলার জন্য তুমি আমাকে দাঁড় করালে? আমার কথাটা পুরোটা শুনো। আমি বলছি কি, নতুন করে আলাদা করে মানে কোনো অনুষ্ঠান করার দরকার নেই। সামনেই তো আমাদের বাড়িতে ঠাকুরের নাম সংকীর্তন আছে, তাই না? সেই উৎসবে তো প্রচুর লোকজন আসবে, আর তখন যদি গ্রহণের সঙ্গে সবার আলাপ পরিচয় করিয়ে দেওয়া যায়। বর্দি, বর্দি, আমি কি খুব খারাপ বললাম? না না, খারাপ তো কিছু বলিসনি, ভালো প্রস্তাব। আমার খেয়ালই ছিল না। তাই তো, সামনেই তো আমাদের উৎসব আছে। মা, মা, আপনি কি বলেন? সে এখন দেখো, পরিচয় করানোটাই যখন উদ্দেশ্য, তখন তো প্রচুর লোকজনই বাড়িতে আসবে সেদিন। সে তো করাতেই পারো, সেদিন তো হতেই পারে। সেটা দেখো, তোমরা বুঝে দেখো, ঠিক করো। বৈশাখী, তুই খুব খুব ভালো বলেছিস। বৈশাখী কিন্তু খারাপ বলেনি, আমার এটা মাথাতেই আসেনি। কি হয়, করা যায়? করা তো যায়। আমার মাথায় আবার আরেকটা প্ল্যান আসছে। বলো। আচ্ছা, আমার যে প্রফেশনাল ফ্রেন্ডস মানে ডাক্তাররা, তাদেরকে ওই দিনকে নেমন্তন্ন করে দিই না। আর কি হয় জানো তো, ডাক্তাররা এই প্রাইভেট লাইফে এত বিজি থাকে যে এরকম একটা পুজোর বাড়িতে এলে তাদের মনটা ভালো হয়ে যাবে। তবে একটা কথা বলো শোনো, বলো বলো। বলছি যে আমাদের তো পুজোর দিনকে খিচুড়ি সবজি পাই, সেই তো হয়। হ্যাঁ, তাই তো। ওদের জন্য স্পেশাল কোনো ব্যবস্থা করার দরকার। স্পেশাল মানে কি স্পেশাল তুমি বলতে চাইছো বলো তো? বর্দি, আমি বলছিলাম যে আলাদা করে কিছু করার দরকার নেই, কারণ পুজো বাড়ি তো যারা আসবেন তারা কিন্তু ওই খিচুড়ি আর পায়েসটাই পছন্দ করবেন। হ্যাঁ, বৈশাখী কিন্তু একদম ঠিক কথা বলেছে। তুমি ভেবে দেখো, বাড়িতে পুজো হবে, নাম সংকীর্তন হবে, আর তুমি ছাদে বা অন্য কোথাও তোমার গেস্টদেরকে ননভেজ মেনু খাওয়াবে, এইটা ভালো দেখে না। তারপর মা আবার এইটা নিয়ে না না, ঠিক 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 বলেছো। ঠিক আছে, সেটাই
অনেক কাজ রইমল, সামনেই। হ্যাঁ, তো লিস্ট তৈরি করতে হবে, কেউ যদি বাদ পড়ে যায়। তাও এই এক বিচ্ছিরি কাজ, জানো তো? হ্যাঁ, তুমি এক কাজ- চলো তুমি, আমি আমার কলেজের সব হ্যাঁ, না তাহলে আমি এক কাজ করি, আগে আমার প্রফেশনাল ফ্রেন্ডস আমার ডক্টরদের লিস্টটা বানিয়ে দিই। তারপর আত্মীয় স্বজনের ব্যাপারটা হচ্ছে আসল কিন্তু। হ্যাঁ, যতই তোমরা দুজনে মিলে টাকা খরচের ছক করো না কেন, আমি তোমাদের কিছুতেই করতে দেবো না। একটা জাত পরিচয়হীন ছেলের জন্য গাদা গাদা টাকা খরচ কিছুতেই আমি সহ্য করবো না, কিছুতেই। আচ্ছা, বর্দা আর বর্দি যে বলেছিল রূপসার পড়াশোনার জন্য কিছু টাকা ফিক্স করবে, সেটা করেছে কিনা জানো? না, এখনো কিছু করেনি। করেনি? আর তুমি চুপ করে বসে আছো? বর্দার সঙ্গে একবার কথা বলবে না? আচ্ছা, আমি আগ বাড়িয়ে কেন কথা বলতে যাবো বলো তো? দাদা তো বলেছে যেদিন ব্যাংকে যাবে আমাকে আর রূপসাকে সঙ্গে নিয়ে যাবে। ছেলে পাওয়ার আনন্দে বর্দার মাথায় আর ওসব নেই। আমার কথাটা মন দিয়ে শোন, কাল সকালে যখন খেতে বসবে ইনি বিনি পারবে। দেখো বৈশাখী, কালকে এই কথাটা বলার কোনো দরকার নেই। বড়দা তো বলেছে কদিন দেখিনি না, তারপর বলবো। আরে না না, ততদিনে অনেক দেরি হয়ে যাবে। তোদের ভাব গতিক আমার মোটেই ভালো লাগছে না। এ তোমার হঠাৎ করে কি হলো বলো তো? এরকম কথাবার্তা কেন বলছো? তুমি কেন বুঝতে পারছো না? ওই ছেলেটার পেছনে টাকা পয়সা লুটোনো শুরু হয়ে গেছে। তাই না? তুমি জানো ওই ছেলেটাকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের সবার সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য বাড়িতে পার্টি দেবে বলে ঠিক করেছে। তো অনেক খরচাটা। তুমি চিন্তা করো না, আমি সব ভেস্তে দিয়েছি। আমি বলেছি যে সামনেই তো রাধা গোবিন্দের উৎসব হবে, তখন তো বাড়িতে সবাই আসবে, তখন না হয় রোহনের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেওয়া যাবে। সত্যি বৈশাখী, তোমার বুদ্ধির প্রশংসা না করে পাচ্ছি। কিন্তু তোমার বুদ্ধিটা দিনকে দিন এত মোটা হয়ে যাচ্ছে কেন বলে দেখি, সেটাই তাই বুঝে উঠতে পারছি না। আরে বাবা, এরপরে যা যা হবে সব তো ওই ছেলেটার জন্য হবে, কেনা কাটা ব্যাংক ব্যালেন্স সব। তার মানে আমার ছেলে মেয়েদের জন্য কিছু হবে না? বৈশাখী, তুমি কোনো চিন্তা করো না, আমি কালই দাদার সঙ্গে এই নিয়ে কথা বলবো। তোমার যা রোজগার সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাড়ি শুধু সবাই জানে তুমি প্রমোটিং এর ব্যবসা করছো, কত রোজগার করছো। না না, বর্দা আর বর্দিকে দিয়ে এখনই কিছু করিয়ে নিতে হবে, না হলে আমার ছেলে মেয়েদের ভবিষ্যৎ একেবারে অন্ধকার। ও যতই ছেলে করে হেঁটিয়ে আমার ছেলে মেয়েদের সব কিছু করিয়ে নেব, সেটা যেভাবেই হোক। কিরে দুষ্টু, আজকে পড়াতে না গেলে নয়। আসলে মেজ বৌদির এই ব্যাপারটা নিয়ে না আমরা বাড়ির সবাই খুব টেনশনে আছি রে। হ্যাঁ দুষ্টু, কাল বিশাখা যেভাবে বলে গেল কথাগুলো না, তুমি সামনে থাকলে তুমিও ভয় পেয়ে যেতে। আসলে কি বলতো, মেজ বৌদির মাথায় না সবসময় বদবুদ্ধি ঘুরে, জানিস তো। তুই বাড়িতে থাকলে আমরা একটু বল ভরসা পাই আর কি। বুঝতে পারছি, কিন্তু আমি কামাই করতে পারবো না বর্দি ভাই। তবে এইটুকুনি আমি তোমাদের বলে রাখতে পারি, মেজদিন নাটক শুরু হওয়ার আগে আমি চলে আসবো। তো বড়াই করে সবাইকে ডেকেছে, কিছু না কিছু ঘটতেও পাকাবি। কিন্তু দুষ্টু, ও কি নিয়ে আলোচনা করবে কিছু বুঝতে পারছিস? কি নিয়ে আর আলোচনা করবো? নয় রাজা, নয় অন্য কিছু। ও হ্যাঁ, তোমাদের না একটা কথা আমার বলা হয়নি জানো। তোমাদের বড়দা বলছিল যে মেজু ঠাকুরপো নাকি বলেছে আমাদের এই বাড়িটা ভেঙে ফ্ল্যাট বাড়ি হবে। কি? আমাদের বাড়ি ভেঙে ফ্ল্যাট হবে? বাবা মায়ের এই শখের বাড়িটা ভেঙে ফ্ল্যাট হবে? বড়দা মিস্ত্রি কিছু বলেনি এটা শুনে? সে তো বলতে পারবো না, তবে আমার কেন জানি না মনে হচ্ছে আজ সন্ধ্যাবেলা বিশাখা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতো। তোমাদের একটা কথা বলবো তো, আশ্চর্য হওয়ার কিছু নেই। মেজদাকে যেটা বোঝাবে মেজদা সেটাই বুঝে বসে থাকবে। কি বল, তুই স্ত্রী না পুরুষ মানুষ না, আমি পৃথিবীটার একটাও দেখিনি জানিস তো। বর্দি ভাই, আমি একটা কথা বলে রাখছি,
সন্ধ্যেবেলা যতই চাল চালুক না কেন, আগে যেমন ওকে ভুল প্রমাণিত করেছিলাম, আজও ঠিক তাই করব। দেখে নিও তোমরা। যাই হোক, আমি এখন যাই, বুঝলে? আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তোমরা টেনশন করো না, আমি ঠিক সময় পৌঁছে যাবো। তুইও সাবধানে যাস না, একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো দুষ্টু। আসছি। সাবধানে। বিশাখাটা যে আজকে সন্ধ্যেবেলা কি কাণ্ডটা ঘটাবে আমার তো ভেবে এখন থেকেই ভয় করছে গো। জিনিস লক্ষ্য করেছো বৌদি? কি গো, আজকে সকাল থেকে কিন্তু মেজ বৌদি একবারও নিজের ঘর থেকে বেরোয়নি। হ্যাঁ তাই তো, কই আমিও তো ওকে একবারের জন্য লক্ষ্য করলাম না। কি সোনামা অসুস্থ হয়ে পড়েছেন? কি কি হয়েছে একটু বলবেন কাইন্ডলি? আমিও সকাল থেকে দেখে কিছু বুঝতে পারিনি। বিকালে যখন ট্রেন ধরবার জন্য গাড়িতে উঠছিল তখনই অজ্ঞান হয়ে যায়। কি বলছেন আপনি? সোনামা অজ্ঞান হয়ে গেছিলেন? এত উতলা হওয়ার কিছু নেই বাবা। কাল রাতে আশ্রমে ডাক্তার দেখানো হয়েছে, সুস্থ এখন একটু ভালো আছে। ডাক্তার দেখানো হয়েছে, ঠিক আছে বলছেন। দাঁড়াও, আমি 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 কথা বলছি। দাঁড়াও। শুভ শুভ গুরুদেবকে জিজ্ঞেস করো আমাদের কাউকে যেতে হবে কিনা। হ্যাঁ শুনুন না, বলছি আমরা কি গেলে ওখানে কোনো সুবিধা হয়? প্রয়োজন নেই বাবা, দুদিন বিশ্রাম নিক, তারপরে আমি দায়িত্ব নিয়ে সুমিত্রাকে পাঠিয়ে দেবো। না না শুনুন, আপনি ট্রেনে পাঠাবেন না। আপনি যদি মনে করেন, কারণ সারা রাতে জানি তো সকল হবে, আপনি ফ্লাইটে পাঠিয়ে দিন। সেরকম দরকার হলে একজন আরেকজনকে সাথে করে পাঠিয়ে দিন ফ্লাইটে, বুঝতে পেরেছেন? আমি আপনার সাথে পরে কথা বলছি, আমি ফোন করছি আপনাকে। ঠিক আছে বাবা। ঠিক আছে, এখন চিন্তা করুন, একটু অসুস্থ হয়ে পড়েছিল, ডাক্তার ফাক্তার দেখেছে, এখন ভালোই আছে। হ্যাঁ কি হয়েছে কি সোনামার? না না, গুরুদেব তো বললেন সেরকম কিছু হয়নি। আমি তো এইমাত্র শুনলাম যে তুই বললি সোনামা নাকি অজ্ঞান হয়ে গেছে। সে তো আমি তোকে আগের দিনই বললাম যে ঠিকমতো খাওয়া দাওয়া করবেন না, বিশ্রাম নেবেন না, শরীর তো খারাপ হবেই। ইচ্ছে করে যদি কেউ রোগ বাঁধে তাহলে তো আর কিছু করার নেই, তাই না? শুভ শুভ গুরুদেব কি বললেন, যেতে হবে আমাদের? না, উনি বললেন তো আপাতত প্রয়োজন নেই। আমি বললাম যে যদি কোনো অসুবিধা হয় যেন সোনামাকে ফ্লাইটে পাঠান। আরে এত সামান্য একটা কারণের জন্য সোনামার কি ফ্লাইটে করে আসার কোনো দরকার আছে? আর সোনামা যদি ফ্লাইটে করে আসেন তাহলে সঙ্গে করে কি কোনো লোক নিয়ে আসার কোনো দরকার আছে? হ্যাঁ দরকার আছে। জার্নি করতে করতে যদি অসুস্থ হয়ে পড়ে কে দেখবে তাকে? দাদু ভাই, ফ্লাইটে যদি সোনামা অসুস্থ হয়ে পড়ে না তাহলে অনবোর্ড সব সময় ডক্টর আছে। বেকার বেকার লোক বাড়িয়ে তো কোনো লাভ নেই। আমাদের প্রবলেমটা কোথায় জানো মৌমিতা? যখনই আমরা কোনো জরুরি বিষয় নিয়ে আলোচনা করি তুমি ঠিক জায়গায় এসে হাজির হও এবং মাঝখানে কথা বলো। সোনামা এতক্ষণে নিশ্চয়ই বাড়ি ফিরে এসেছে। সকলের সঙ্গে বসে হয়তো গল্পও করছে। আচ্ছা, এই সময় আমি যদি ফোনটা করি, এখনই ফোন করাটা ঠিক হবে। নিজে বলে ফোন করছে। ও বারবার করে কেন ফোন করছে না? কোনো একটা মতলব আছে নিশ্চয়। হ্যাঁ মেজো বৌদি বলো। মনে সোনামাকে একটু ফোনটা দাও তো। সোনামা বাড়িতে নেই। সে কি, সোনামা গুরুদেবের আশ্রম থেকে ফেরেনি? না, সোনামার বাড়িতে ফিরতে আরো দিন দুয়েক সময় লাগবে। কিন্তু মম্মি, তুমি তো আমাকে বলেছিলে যে সোনামা আশ্রম থেকে আজকে ফিরে আসবেন। তাহলে? হ্যাঁ, সোনামার ফেরার কথা ছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ায় সোনামা আরও কয়েকদিন গুরুদেবের আশ্রমে থাকবে। ও, তাহলে দিন দুয়েক বাদে সোনামা ফিরে আসছেন? কি ব্যাপার বলো তো মেজ বৌদি? সোনামার সাথে তোমার কিসের দরকার?
বারবার করে তুমি ফোন করে সোনামাকে কেন চাইছো? সেদিনও তুমি ফোন করে সোনামাকে চাইছিলে কেন? দরকার আছে তাই তো চাইছি। মেজো বৌদি, সোনামা আমার শাশুড়ি, তাই সোনামার সাথে তোমার কী দরকার সেটা আমাকে বলতে হবে। বলবো সব বল। সোনামাকে কলকাতায় পারি, তারপর সব জানতে পারবে। এখন রাখি, হ্যাঁ, পরে ফোন করে আমি সোনামার খোঁজ নিয়ে নেব। ভাল লাগে না। সোনামা এখনো 2 দিন বাদে ফিরবে, গালে হাত দিয়ে এখন বসে থাকো। আমার সমস্ত প্ল্যানটা মাঠে মরা গেল। একে দিদিমণি, আপনি আজকে এত তাড়াতাড়ি এসে গেলেন? সুইনা তখন স্কুল থেকে ফেরেনি। হ্যাঁ জানি, আসলে আজকে বাসটা খুব তাড়াতাড়ি পেয়ে গেছি, আর এত জোরে চালিয়েছে তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। তা আপনি পরের ঘরে বসবেন না এখানে বসবেন? না না, অত ব্যস্ত তো হবে না, থাক না, একটু পরে বসবো, তোমার সঙ্গে একটু গল্প করি। চা খাবেন? চাটা খাবো না, ওটা খুব একটা অভ্যেস নেই আমার। রান্না করছো? আর বলবেন না, আজকে আমার এখনো রান্না শেষ হয়নি, চাটনি বসিয়েছি। বাড়িতে কাউকেই তো দেখছি না, একদম ফাঁকা ফাঁকা। কোথায় সবাই? বড়দা তো চেম্বারে গেছে, বড় বৌদি কলেজে গেছে, মেজো বৌদি আর ছোট বৌদি ঘরে আছে, ঘরের কাজ করছে। মেজদা ছোটদাও বেরিয়েছে। ও, আর তোমার গিন্নিমা? মা তখন ঠাকুর ঘরে পুজো সেরে বেরোতে বেরোতে মার প্রায় এখনো 2 ঘন্টা সময় লাগবে। সবাই যে যার কাজে ব্যস্ত আছে। এখন যদি আমি রোহানের ঘরে যাই তাহলে আমি ওর সঙ্গে কথা বলতে পারবো। রাজার ডান হাতে যেমন জরুল ছিল, ওরও তেমন ডান হাতে জরুল আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। কিন্তু কিন্তু আমি যাবো কি করে? গোলাপি, আচ্ছা তোর কি কোনো কাণ্ডজ্ঞান বিবেচনা বলে কিছু নেই? কেন রঘুদা, তুমি কথা বলছো কেন? আচ্ছা, রোহন দাদাবাবুর জামা প্যান্টগুলো যে তুই ধুয়ে দিয়েছিস, তা সেগুলো শুকিয়েছে কিনা দেখে নিয়ে ঘরে দিয়ে আসবি না? দাদাবাবু তো স্নানে ঢুকেছে, এখন কি পরবে? হ্যাঁ ঠিক আছে রঘুদা, আমি না একদম ভুলে গেছি, আমি ছাদ থেকে জামা কাপড়গুলো এনেওছি, ওই দেখো না সোফাতে গুছিয়ে রেখেছি। গুছিয়ে রেখেছো? তা গুছিয়ে রাখলেই হবে, ঘরে দিয়ে আসতে হবে না? ও রঘুদা, তুমি একটু দিয়ে আসো না। আমি? না না, আমার এখন সময় নেই। দাদাবাবু ডাব খেতে চেয়েছে, কোথায় এখন ডাব পাওয়া যায় আমার ছুটতে হবে, বুঝছিস? তুই যা। এই শোন, তুই যাবি কিন্তু, বুঝছিস? অন্য কেউ যেন না যায়, বুঝছিস? যা, তাড়াতাড়ি যা। দেখেছেন তো, আমার এক এক সময় এক এক রকম কাজের তাড়া পড়ে, আমার আর ভালো লাগে না, আমি যে কোন দিকে যাই। কিরম একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না? ওই দেখুন, তাহলে বোধহয় আমার চাটনিটা পুড়ে গেল। এখন আমি কি করি বলুন তো? আজকে আমার এত দেরি হয়ে গেছে, তারপর এই সুযোগ, গোলাপি এখন কিছুতেই রান্না ছেড়ে যেতে পারবে না। আর রোহনকে এগুলো সব পৌঁছে দিতে হবে। স্নান করে বেরোবে এখন। যদি আমি একবার ঘরে যেতে পারি তাহলেই দেখে নিতে পারবো ওর হাতে জরুরিটা আছে কি না।